এর আগের দিন আমরা ত্রিমাত্রিক স্থানে 3 ডাইমেনশনাল স্পেসে কোনো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই বিন্দু স্থান ভেক্টর কি হবে সেটা আমরা দেখেছিলাম। আজকে তার মান কত হবে সেটা আমরা দেখেছিলাম। দ্বিমাত্রিক স্থানেও তার মান কত হবে সেটা দেখেছিলাম। আজকে আরেকবার সেটা একটু লিখে নিই, তারপর আজকে সেই ভেক্টরের দিক বিষয়ে আলোচনা শুরু করব। একটি বিন্দু P বিন্দু ধরি এবং তার স্থানাঙ্ক হচ্ছে x, y, z। সেই বিন্দু স্থান ভেক্টর, এটাকে যদি আমরা r দিয়ে লিখি তাহলে আগের দিন আমরা দেখেছিলাম যে OP ভেক্টর কিংবা তাকে r ভেক্টর বলা যায়। r ভেক্টর is equal to x I cap plus y j cap plus z k cap। ভেক্টরটি এরকম হয়েছিল। আর ভেক্টরের মান আমরা দেখেছিলাম, আর ভেক্টরের মান বা OP ভেক্টরের মান is equal to root over x square plus y square plus z square। এইবার এই ভেক্টরটা x অক্ষের সঙ্গে যে কোণের নত তাকে আমরা যদি আলফা বলি, y অক্ষের সঙ্গে যে কোণের নত তাকে আমরা যদি বিটা বলি, আর z অক্ষের সঙ্গে যে কোণের নত তাকে আমরা যদি গামা বলি, তাহলে আমরা এই ছবি থেকে বুঝতে পারছি যে cos আলফা is equal to হচ্ছে x by r, cos বিটা is equal to হচ্ছে y by r এবং cos গামা is equal to হচ্ছে z by r। আমরা একবার লিখে নিই যে আলফা হচ্ছে, আলফাটা কি r ভেক্টরের x অক্ষের সঙ্গে কোণ। আর বিটা হচ্ছে r ভেক্টরের y অক্ষের সাথে কোণ এবং গামা হচ্ছে r ভেক্টরে z অক্ষের সাথে কোণ। তাহলে আমরা আরেকবার লিখে নিই cos আলফা, cos বিটা, cos গামাটা। cos আলফা is equal to x by r, cos beta is equal to y by r, r cos gamma is equal to z by r।
এই যে কস আলফা, কস বিটা, কস গামা, এটাকে আমরা বলে থাকি ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। কস আলফা, কস বিটা, কস গামাকে বলা হয় ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। এদেরকে বলা হয় দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। আর এদেরকে এল এম এন দিয়ে প্রকাশ করা হয়। মানে কস আলফা হলো এল, আর কস বিটা হলো এম, আর কস গামা হলো এন। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি, ডিরেকশন কোসাইনগুলির মধ্যে একটা রিলেশন পাচ্ছি। দেখি আমরা রিলেশনটা হলো, আমরা যদি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার করি, তার মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা যদি নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো হবে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার is equal to r square করে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার আমরা জানি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা একটা রিলেশন পেলাম, সেটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এবার আমরা এইখানে দেখেছি আর ভেক্টর ইজ ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। এই ডিরেকশন কোসাইনের মাধ্যমে এটাকে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এখান থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু r cos আলফা, y ইজ ইকুয়াল টু r cos বিটা, আর z ইজ ইকুয়াল টু r cos গামা। সেটা আমরা বসাচ্ছি x ইজ ইকুয়াল টু r cos আলফা প্লাস y is equal to r cos beta plus z is equal to r cos gamma। এখান থেকে আমরা যদি r কমন নিয়ে নিই, তাহলে পাবো cos alpha I plus cos beta j plus cos gamma k। r vector is equal to r vector is equal to। আবার আমরা জানি যে cos alpha কে আমরা l দিয়ে, cos beta কে m দিয়ে, আর cos gamma কে n দিয়ে প্রকাশ করি। তাহলে সেটা আমরা যদি লিখি, তাহলে r is equal to l I plus n j plus n k। r ভেক্টরকে r ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করি, তাহলে r ভেক্টর বরাবর একক ভেক্টরটাকে আমরা পাবো। তাহলে সেটা যদি আমরা এখানে করি, তাহলে r ভেক্টরকে r ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি li plus nj plus nk। আর ভেক্টরকে আর ভেক্টরের মান দিয়ে প্রকাশ করলে যে একক ভেক্টরটা হয়, অর্থাৎ আর ভেক্টর বরাবর যেটা একক ভেক্টর, সেই ভেক্টরটাকে আমরা যদি আর ক্যাপ দিয়ে লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর ক্যাপ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে li প্লাস mj প্লাস
এম কে। এই হলো ডিরেকশন কোসাইনগুলির মধ্যে সম্পর্ক। আচ্ছা, এইবার আমরা যদি একটা ভেক্টরের দেওয়া থাকে তার ডিরেকশন কোসাইনগুলি আমরা একটা ছোট্ট একটা প্রবলেম আমরা দেখে নিই। একটা ভেক্টর এ ইজ ইকুয়াল টু একটি ভেক্টর এ ইজ ইকুয়াল টু 3i প্লাস 3i minus 5j plus root 2k, 3i minus 5j plus root 2k। এই ভেক্টরে ডিরেকশন কোসাইনগুলি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। দিক কোসাইন নির্ণয় করা। তাহলে আমরা জানি যে ডিরেকশন কোসাইন বা cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে x বাই r, মানে x বাই সেই ভেক্টরটার মান। তাহলে আমরা প্রথমেই ভেক্টরের মানটা আমরা বের করে নিই। এখানে a ভেক্টরের মান আমরা কি পাবো? a ভেক্টরের মান হচ্ছে রুট ওভার x স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার প্লাস y স্কয়ার অর্থাৎ -5 এর স্কয়ার প্লাস z স্কয়ার অর্থাৎ রুট 2 এর স্কয়ার। তার মানে মানটা কি দাঁড়ালো? 3 স্কয়ার 9 প্লাস 25 প্লাস 2, অর্থাৎ এটা দাঁড়ালো 25 আর 9 34 আর 2 36, অর্থাৎ এর মান হচ্ছে 6, অর্থাৎ ভেক্টরটির মান হচ্ছে 6। এবার তো ডিরেকশন কোসাইনগুলি বের করা খুবই সোজা। x স্থানাঙ্ককে ভেক্টরটির মান দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ l বা cos আলফা ইজ ইকুয়াল টু হবে 3/6, m বা cos বিটা সেটা হবে -5, এখানে -5/6, y হচ্ছে -5 আর z হচ্ছে √2, অর্থাৎ n হবে n মানে cos গামা ইজ ইকুয়াল টু হবে √2/6। এইভাবে যদি আমাদের ডিরেকশন কোসাইন বের করতে দেওয়া হয় তাহলে আমরা এইভাবে ডিরেকশন কোসাইনগুলি বের করব। এইবার আমরা এই ত্রিমাত্রিক স্থান বা 3 ডাইমেনশনাল স্পেসে যদি দুটি বিন্দু দেওয়া থাকে, যেমন ধরলাম একটি বিন্দু থ্রি ডাইমেনশনাল স্পেসে দুটি বিন্দু দেওয়া রয়েছে। একটি বিন্দুর নাম ধরলাম P1 আর আরেকটি বিন্দুর নাম ধরলাম P2। P1 এর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 z1 আর P2 স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। এবার আমাদের P1 P2 ভেক্টরটা আমাদের বের করতে হবে। এটা আমরা কি করে বের করব? আমরা খুব সহজে স্থান ভেক্টর এবং ত্রিভুজ সূত্র থেকে বের করতে পারব। P1 ভেক্টরের স্থান ভেক্টর অর্থাৎ OP1
আর P2 ভেক্টরের স্থান ভেক্টর অর্থাৎ OP2, এই দুটো যদি আমরা আঁকি তাহলে দেখো ত্রিভুজ সূত্র থেকে আমরা কি পাচ্ছি, OP1 প্লাস মূল বিন্দুটা হচ্ছে OP1 প্লাস P1 P2 ইজ ইকুয়াল টু বিপরীত ক্রমে গৃহীত বাহু OP2। ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখে ফেলি OP1 প্লাস P1 P2 ভেক্টর ইজ ইকুয়াল টু লব্ধি ভেক্টর বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু OP2। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পাবো P1 P2 ভেক্টর হচ্ছে OP2 ভেক্টর মাইনাস OP1 ভেক্টর। অর্থাৎ OP2 ভেক্টরটা আমরা যেহেতু x2 y2 z2, এটা হবে x2i প্লাস y2 j প্লাস z2 k, আর OP1 ভেক্টর হচ্ছে তার থেকে বিয়োগ করতে হবে x1i প্লাস y1 j প্লাস z1 k। এখান থেকে আমরা পেয়ে যাব যে x2 এটা হচ্ছে x অক্ষ বরাবর, x1 ও x অক্ষ বরাবর একই দিক বরাবর বিয়োগ হয়ে যাবে x2 মাইনাস x1 i প্লাস y2 মাইনাস y1 j প্লাস z2 মাইনাস z1 k। অর্থাৎ এইভাবে আমরা যদি দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ একটা ভেক্টরের আদি বিন্দু আর অন্তিম বিন্দু যদি দেওয়া থাকে, প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু যদি দেওয়া থাকে, আমরা কিন্তু সেই ভেক্টরটিকে বের করতে পারি এবং তার মানও বের করতে পারি। এইরকম একটা ছোট প্রবলেম আমরা দেখে নিই। খুব সহজ ছোট্ট একটা প্রবলেম আমরা দেখে নিই। একটি ভেক্টর তার প্রারম্ভিক বিন্দু হচ্ছে 1 2 -1, এ ভেক্টর প্রারম্ভিক বিন্দু মানে আদি বিন্দু আর কি, ভেক্টরের প্রারম্ভিক বিন্দু 1 2 -1 এবং অন্তিম বিন্দু 5 2 2। এবার বলা হচ্ছে এই ভেক্টরটা এ ভেক্টরটিকে বের করতে হবে এবং এ ভেক্টর বরাবর একক ভেক্টরের মান বের করতে হবে। আমরা বের করে নিই। তাহলে আমরা এর আগে যা জানলাম সেখান থেকে আমরা সহজেই এ ভেক্টরটিকে বের করতে পারবো, কারণ আদি P1 P2 একটু আগে আমরা দেখেছি P1 P2 ভেক্টর কি করে আমরা বের করেছি। P1 এর স্থানাঙ্ক এবং P2 এর স্থানাঙ্ক জানা থাকলে x2 x1 করে x2 x1i, অর্থাৎ আমরা প্রথমে এ ভেক্টরটিকে লিখে নিই। তাহলে এ ভেক্টর হচ্ছে 5 -1 x2 x1 i plus y2 y1 j plus z2 z1 k, অর্থাৎ 2 -1 z1টা হচ্ছে -1, অর্থাৎ
মাইনাস Z1 আমাদের বিয়োগ করতে হবে Z2 থেকে কে। তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো 4i, এটা কেটে গেল, শূন্য হয়ে গেল, অর্থাৎ থাকলো না। আর এটা হচ্ছে 2 মাইনাস মাইনাস 1 মানে 3k, 4i প্লাস 3k। এ ভেক্টর হলো 4i প্লাস 3k। এবার এ ভেক্টর বরাবর একক ভেক্টর বের করতে গেলে এ ভেক্টরের মানটা আমাদের বের করতে হয়। কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তবেই সেই ভেক্টর বরাবর একক ভেক্টরটি বের হয়। অর্থাৎ এ ভেক্টরের মান এবার আমাদের বের করতে হবে। এ ভেক্টরের মান আমরা সহজেই বের করতে পারবো, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 4 16 আর 3 3 9, অর্থাৎ 16 প্লাস 9 হচ্ছে 25, অর্থাৎ এ ভেক্টরের মান হলো 5। এ ভেক্টরের মান যদি 5 হয় তাহলে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে আমরা ভাগ করি। এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কি পাবো? 4i এ ভেক্টর হলো 4i প্লাস 3k আর তার মান হলো 5, অর্থাৎ এই বরাবর একক ভেক্টরটি হলো 4/5i প্লাস 3/5k। এই ভেক্টর বরাবর একক ভেক্টর। এবার আমরা চলে আসি ভেক্টরের বহুভুজ সূত্রে। ভেক্টরের বহুভুজ সূত্র অর্থাৎ এতক্ষণ আমরা দুটি ভেক্টরকে যোগ করেছি, কিন্তু দুটি ভেক্টরের বদলে যদি অনেকগুলি ভেক্টর থাকে তাদের যোগ করে তাদের লব্ধি আমরা কিভাবে পাব, সেটা আমরা বহুভুজ সূত্র থেকে পেতে পারি। বহুভুজ সূত্রটা কি আগে আমি একটু বলে নিই। একই বিন্দুতে ক্রিয়াশীল n-1 সংখ্যক একতলীয় সমজাতীয় ভেক্টরকে যদি একটা n বাহু বিশিষ্ট বহুভুজের n-1 সংখ্যক একই ক্রমে গৃহীত বাহুর দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত n-তম বাহুটি মানে এবং দিকে ওই ভেক্টরগুলির অর্থাৎ ওই n-1 সংখ্যক ভেক্টরগুলির লব্ধিকে প্রকাশ করবে। একবার আমরা লিখে নিই সূত্রটা। ভেক্টর যোগের বহুভুজ সূত্র। একই বিন্দুতে ক্রিয়াশীল n-1 সংখ্যক একতলীয় সমজাতীয়
ভেক্টরকে যদি n বাহু বিশিষ্ট বহুভুজটার বাহু সংখ্যা হবে n, আর ভেক্টর হচ্ছে তার থেকে সংখ্যায় একটা কম, যতগুলি বাহু আছে তার থেকে একটি কম সংখ্যায় এইরকম ভেক্টরের লব্ধি আমরা বের করতে চেয়েছি। n বাহু বিশিষ্ট বহুভুজের একই ক্রমে গৃহীত, একই দিকে থাকবে, যদি ক্লকওয়াইজ হয় সবকটা ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সবকটি অ্যান্টি ক্লকওয়াইজ, একই ক্রমে গৃহীত n-1 সংখ্যক, অর্থাৎ একটা ষড়ভুজ যদি হয়, 6 বাহু বিশিষ্ট বহুভুজ যদি হয়, তার 6-1 মানে 5টা বাহুর দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা যায়। তাহলে বিপরীত ক্রমে গৃহীত যেমন ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে যেমন দেখেছি, এখানেও সেরকম বিপরীত ক্রমে গৃহীত হতে হবে। মানে ওই ভেক্টরগুলি, ওই যে 5টা ভেক্টর বলছিলাম, সেটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে শেষ বাহুটা হবে বিপরীত ক্রমে গৃহীত। বিপরীত ক্রমে গৃহীত n-তম বাহু, n-1 সংখ্যক বাহু দ্বারা ভেক্টরগুলিকে প্রকাশ করা হয়ে গেছে। তাহলে শেষ যে বাহুটা আছে সেটা হচ্ছে n-তম বাহু। যদি ষড়ভুজ হয়, অর্থাৎ 6 বাহু বিশিষ্ট বহুভুজ যদি হয়, তাহলে ষষ্ঠ বাহুটি, n-তম বাহুটি মানে এবং দিকে ওই ভেক্টরগুলির লব্ধিকে সূচিত করবে। ভেক্টরগুলির লব্ধিকে সূচিত করবে। অর্থাৎ আমরা যদি ধরি যে আমরা 8টা ভেক্টরের লব্ধিকে প্রকাশ করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি একটা 9 বাহু বিশিষ্ট বহুভুজ থাকে, সেই 9 বাহু বিশিষ্ট বহুভুজের 8টা বাহুকে একই ক্রমে গৃহীত 8টা বাহুর দ্বারা যদি মানে এবং দিকে ওই ভেক্টরগুলিকে, ওই 8টা ভেক্টরকে প্রকাশ করা যায়, তাহলে 9 নম্বর বহুভুজটা যে 9 নম্বর বাহু এবং সেটা বিপরীত ক্রমে গৃহীত হতে হবে, সেই বাহুটাই হবে ওই 8টা ভেক্টরের মানে এবং দিকে লব্ধি। আমরা ছবি আঁকলে হয়তো আর একটু ভালো করে বোঝা যায়। আমরা বহুভুজ সূত্রটা একটা ছবি এঁকে বুঝে নিতে চাইছি। একই বিন্দুতে ক্রিয়াশীল, এই ধরলাম এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দুতে ক্রিয়াশীল কতগুলি ভেক্টর রয়েছে।
পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এস ভেক্টর এবং টি ভেক্টর। এই ভেক্টরগুলিকে মানে এবং দিকে আমরা এই বহুভুজটির বাহু, এখানে কটা ভেক্টর রয়েছে, 1 2 3 4 5, 5টা বাহু দিয়ে প্রকাশ করলাম। একটা ষড়ভুজের অর্থাৎ 6 বাহু বিশিষ্ট বহুভুজের 5টা বাহুর দ্বারা প্রকাশ করা যায়। এই পি ভেক্টর তাকে মানে এবং দিকে এই পি ভেক্টর দিয়ে এই দিক বরাবর এর দিকটি সেই একই সমান্তরালে এখানে প্রকাশ করা হলো। কিউ ভেক্টর তাকে মানে এবং দিকে এই বাহুর দ্বারা একই ক্রমে গৃহীত এই বাহুর দ্বারা প্রকাশ করা হলো গেল। আর ভেক্টরকে এই বাহুর দ্বারা প্রকাশ করা হলো একই ক্রমে গৃহীত এবং দিকটার একই রেখে এস ভেক্টর এবং টি ভেক্টর। তাহলে এই যে বহুভুজের 5টা বাহু হলো 6 নম্বর যেটি বাহুটি সূত্রে লেখা হয়েছিল n-তম বাহুটি, সেই 6 নম্বর বাহুটা কিন্তু বিপরীত ক্রমে। এইগুলি যেহেতু এই ক্রমে গৃহীত, এটা বিপরীত ক্রমে এই দিকে গৃহীত হবে। অর্থাৎ এই যে বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটি হবে এই ভেক্টরগুলির লব্ধি। অর্থাৎ আমরা যদি এইগুলিকে কতগুলো নাম দিয়ে প্রকাশ করি, ও পি ভেক্টর, এই বিন্দুটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই। অর্থাৎ ও ই ভেক্টর হবে, ও ই ভেক্টর বা আর ভেক্টর হবে এই ভেক্টরগুলির লব্ধি। ও ই ভেক্টর বা আর ভেক্টর হবে এই ভেক্টরগুলির লব্ধি। অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর প্লাস পি ভেক্টর হবে আর ভেক্টর। এটা বোঝা খুব একটা কঠিন নয়, আর এটাকে ত্রিভুজ সূত্র দিয়ে সহজেই প্রমাণ করা যায়। আমরা যদি ও এবং বি যুক্ত করি দিয়ে ও বি ভেক্টরটি, এটি একটি ত্রিভুজ হলো, ত্রিভুজের এই বাহুটি এবং এই বাহুটি যে ক্রমে গৃহীত, ও বি ভেক্টরটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু। তার মানে অবশ্যই ও বি ভেক্টর হবে পি ভেক্টর আর কিউ ভেক্টরের যোগফল। অর্থাৎ ও বি ভেক্টর হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি আর কিউ এর লব্ধি ত্রিভুজ সূত্র থেকে আমরা পাই। আবার আমরা যদি ও সি যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও বি ভেক্টর প্লাস এই আর ভেক্টর, আর দেওয়া যাবে না, এটার নাম অন্য কিছু একটা দিতে হবে এই লব্ধি ভেক্টরটির নাম। এটা একটু চেঞ্জ করে নিতে হবে, এটার নাম আমরা অন্য কিছু একটা দিই। আমরা দিই এটার নাম এম ভেক্টর দিলাম, অর্থাৎ লব্ধি ভেক্টরটির নাম দিলাম এম ভেক্টর, যেহেতু আমাদের ভেক্টরের মধ্যে আর ভেক্টর রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওবি ভেক্টর হচ্ছে পি প্লাস কিউ ভেক্টর, আর ওবি ভেক্টর প্লাস আর ভেক্টর ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে এটা হচ্ছে ওসি ভেক্টর। অর্থাৎ ওসি ভেক্টর সমান হচ্ছে ওবি ভেক্টর প্লাস আর ভেক্টর। আবার ওবি ভেক্টর মানে পি প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। আবার আমরা ওডি যুক্ত করলাম, ওডি যুক্ত করলে পরে ত্রিভুজ সূত্র থেকে আবার আমরা পাই ওসি ভেক্টর প্লাস এস ভেক্টর ইজ ইকুয়াল টু বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু ওডি ভেক্টর। অর্থাৎ ওডি ভেক্টর উপরে লিখছি আমরা, ওডি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ওসি ভেক্টর প্লাস এস ভেক্টর। এবার ওসি ভেক্টর আমরা পেয়েছি পি প্লাস কিউ, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর।
এইবার আর যোগ করার দরকার নেই। এই বিপরীত ক্রমে গৃহীত ষষ্ঠ বাহুটি, শেষ বাহুটি অর্থাৎ ওই ভেক্টর, ত্রিভুজ সূত্র থেকে দেখতে পাচ্ছি ওই ভেক্টর সমান হচ্ছে ওডি ভেক্টর প্লাস টি ভেক্টর। অর্থাৎ ওই ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ও ডি ভেক্টর প্লাস টি ভেক্টর। আর ও ডি ভেক্টর, ওই ভেক্টর মানে আমরা এগুলির লব্ধি এম বলেছি, এম ভেক্টর। অর্থাৎ এম ভেক্টর লব্ধি ভেক্টর ইজ ইকুয়াল টু ওডি ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর তার সাথে টি ভেক্টর। অর্থাৎ এই পাঁচটি ভেক্টরের লব্ধি হলো এম ভেক্টর বা ওই ভেক্টর। অর্থাৎ বহুভুজের লাস্ট যে বাহুটি যেটা বিপরীত ক্রমে গৃহীত সেটা বাকি ভেক্টরগুলির লব্ধিকে মানে এবং দিকে সূচিত করবে। এই হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। এর পরদিন আমরা ভেক্টরের বিয়োগ সম্পর্কে জানব।